সাইবার অপরাধ সাইবার অপরাধ বা সাইবার ক্রাইম কি এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ধরুন আপনার ব্যবসা প্রতিষ্ঠান আছে, অথবা আপনার ট্রানজ্যাকশন চলতেছে, অথবা আপনি একজন গণ্যমান্য ব্যক্তি, কোনো কারণবশত ব্যক্তিগত আক্রোশের কারণে কেউ যদি শত্রুতা বা ব্যক্তিগত বিদ্বেষের কারণে কোনোভাবে কোনো মোবাইলের মাধ্যমে, কম্পিউটার বা ইলেকট্রনিক বা নেটের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে যদি কোনো খারাপ কিছু অর্থাৎ আপনার সম্পর্কে ব্যাড নিউজ ছড়ায় এবং সেটির কারণে যদি আপনি ক্ষতিগ্রস্ত হন, ক্ষতিগ্রস্ত বলতে আপনার ইমেজ, আপনার সুনাম ক্ষতি যদি হয়, সেক্ষেত্রে আমরা এটাকে সাইবার অপরাধ বা সাইবার ক্রাইম বলতে পারি। আমরা আজকে একটা বাস্তবমুখী উদাহরণ দিয়ে আলোচনা করব যে এই সাইবার অপরাধটা কি। কিছুক্ষণ আগে আমার এক ক্লায়েন্টের বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করি যে এই বিষয় থেকে কি বলছি। ধরুন একজন ব্যক্তি একটি কোম্পানির হোলসেলার অথবা একটি কোম্পানির দায়িত্বে রয়েছেন, তাদের কিছু প্রোডাক্ট যেটি বিক্রি করা হয় এবং এই প্রোডাক্টটি বিক্রি করা হয় এবং অনেক হোলসেলারদের সাথে তাদেরকে ট্রানজ্যাকশন করতে হয়। এই ট্রানজ্যাকশনের কারণে তাদেরকে পণ্য দিতে হয়, আবার অনেকটা বাকিতেও দিতে হয়। কোম্পানির প্রোডাক্ট তো সেল করতে হবে এবং সেই ক্ষেত্রে যদি কোনো হোলসেলার বিভিন্ন জায়গায় বা বড় হতে পারে, ছোট হোলসেলার হতে পারে, তাদেরকে দিতে হয়। তো এই ধরনের পণ্য অনেক টাকার হতে পারে, ৫ লক্ষ, ১০ লক্ষ, ২০ লক্ষ, ২ লক্ষ। তো এই ধরনের যদি ট্রানজ্যাকশন তাদের সাথে হয়, হওয়ার পরে এটি তাদেরকে কিস্তিতে টাকাটি আবার দিতে হয়, যে তারা কিছুটা বিক্রি করলো, বিক্রি করার পরে আবার কোম্পানিকে দিয়ে দিল। তো এই ধরনের কারণে তাদের একটা গুডউইল থাকবে এবং কোম্পানির বেনিফিটেড হচ্ছেন এবং হোলসেলার যারা তারাও সেখান থেকে একটু কমিশন পাচ্ছেন। কিন্তু কিছু প্রোডাক্ট কোম্পানি তাদেরকে বিক্রি করার জন্য দিল এবং তারা এটি ২ মাসের জায়গায় ৩ মাস পরে এটির যে পেমেন্ট সেটি দেওয়ার কথা বলল এবং ৩ মাস পর কোম্পানি যখন যায় তখন তারা বলে যে এই যে প্রোডাক্টগুলি দেওয়া হয়েছে সেগুলো নষ্ট হয়ে গেছে, যার জন্য এই হোলসেলার এই ধরনের এই যে প্রোডাক্টগুলি দেওয়া হয়েছে এই পণ্যগুলোর সে টাকা দিতে পারবে না। তাহলে কোম্পানি তো ক্ষতিগ্রস্ত হবে। তাহলে এই কোম্পানি এবং হোলসেলারের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়ে যায়। এই নিয়ে তারা অনেকটা সালিশ মীমাংসা করার চেষ্টা করে যাতে এটা মামলা মোকদ্দমায় না যায়। এখন প্রশ্ন হচ্ছে, যদি এই ধরনের দায়িত্ব নেওয়ার পর যে প্রোডাক্টটি তাদের ৩ মাসের মধ্যে সেল করতে হবে, সেটি যদি ৩ মাস পর বলে যে এটি নষ্ট হয়ে গেছে, তাহলে এটা লায়াবিলিটি কার? ধরুন এখানে কোনো ভুল বোঝাবুঝির কারণে এই ধরনের ট্রানজ্যাকশনের মধ্যে ঝামেলা সৃষ্টি হলো, যার কারণে এই ট্রানজ্যাকশন সম্পূর্ণ করার যে নিয়ম নীতি এটি কিন্তু ভায়োলেশন হয়। তাহলে হোলসেলার যদি কোম্পানিকে টাকা ফেরত না দেয়, এই কোম্পানি টাকাটা নিতে পারবে কিনা? আরেকটি বিষয় হচ্ছে, এই হোলসেলার যে প্রোডাক্টটি দিয়েছে সেটি যদি নষ্ট হয়ে থাকে, তাহলে সেটি হোলসেলারকে আরও আগেই বলা উচিত ছিল, কিন্তু ৩ মাস পর যদি বলে তাহলে হোলসেলার সেই লায়াবিলিটি থেকে বাঁচতে পারবে কিনা? তো বিষয়টি এই ধরনের যে এই ৩ মাস প্রোডাক্টটি যেখানে রাখার কথা ছিল সেখানে না রেখে এটি অনিরাপদ জায়গায় রাখে, যেখানে স্যাঁতসেঁতে হতে পারে অথবা যেখানে ময়লা আবর্জনা অথবা যে গোডাউনে, মানে এই প্রোডাক্টগুলো রাখার একটা পরিষ্কার একটা জায়গা থাকা দরকার, কিন্তু সেখানে তারা রাখে নাই। তাহলে এই প্রোডাক্ট যদি নষ্ট হয়ে যায় তাহলে লায়াবিলিটি কার? এখন কোম্পানির যে দায়িত্বে রয়েছেন তারা আর হচ্ছে হোলসেলারের মধ্যে একটা মীমাংসা হয়ে যায় যে যে প্রোডাক্টটি নষ্ট হয়ে গেছে এই প্রোডাক্টটির জন্য তারা দুজনের মধ্যে একটা, মানে বলা যেতে পারে যে সমঝোতা করে ফেলে যে সে 10% লস খাবে, আবার কোম্পানি হয়তো 20% লস খাবে। এর মাধ্যমে তাদের মধ্যে একটা চুক্তি হয় এবং তারা বলে যে
এর পরবর্তীতে আমরা একে অপরের বিরুদ্ধে আর কোনো অভিযোগ তুলব না। তার মানে নিজেদের মধ্যে একটা চুক্তি হয়ে গেল এবং এখান থেকে সবাই আইনগতভাবে বলা যেতে পারে এখান থেকে সবাই নিরাপদ। কিন্তু পরবর্তীতে যদি হোলসেলার সেই কোম্পানির বিরুদ্ধে, অর্থাৎ যে কোম্পানির দায়িত্বে আছেন, ডিস্ট্রিবিউট করেন, তাকে যদি এই কোনো ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে যদি বিভিন্নভাবে হ্যারেস করার জন্য মেসেজ করে যে ক্ষতিগ্রস্তটি, যে ক্ষতির শিকারটি হোলসেলার হয়েছে, ধরেন যে প্রায় ৮০,০০০ বা ১,০০,০০০ টাকা যদি হোলসেলার এই ক্ষতির শিকার হয়, সেটি যদি বলে যে আমি এটা মানি না, যে চুক্তিটি করেছি বা যে এখানে যে আমরা আপোস করেছি সেটা আমি মানি না, যদি আপনি না দেন তাহলে আপনার বিরুদ্ধে আমি ব্যাড নিউজ ছড়াবো। এটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফেসবুক হতে পারে, হোয়াটসঅ্যাপ হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, ইউটিউব হতে পারে, বিভিন্নভাবে হতে পারে। তো এই ধরনের যদি কোনো ব্যক্তি আপনার বিরুদ্ধে এই ধরনের যদি ব্যাড নিউজ ছড়ায়, সেক্ষেত্রে এটা কিন্তু সাইবার অপরাধ বা সাইবার লয়ের মধ্যে আসে। এখন প্রশ্ন হচ্ছে যে যেহেতু একটা ট্রানজ্যাকশন হয়েছে, সেই ট্রানজ্যাকশনে দুই পক্ষই সম্মতি দিয়েছে এবং তারা আপোস করে ফেলেছে, এবং যেহেতু এটা লিখিতভাবে আপোস হয়েছে এবং সেখানে শর্ত জুড়ে দেওয়া হয়েছে যে একে অপরের বিরুদ্ধে আর কোনো আইনি পদক্ষেপ নেবে না। কিন্তু এই ধরনের আপোস করার পরেও যদি এক পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে এই অনলাইন, যেটা হোয়াটসঅ্যাপ হতে পারে বা মেসেঞ্জার হতে পারে, এইভাবে যদি খারাপ মেসেজ দেয় এবং কি তার সম্পর্কে যদি বিভিন্ন খারাপ নিউজ ছড়ানোর চেষ্টা করে গ্রুপে বা ফেসবুকে, তাহলে কিন্তু এটা সাইবার অপরাধের মধ্যে পড়ছে। তো এই ধরনের অপরাধ হলে আপনার করণীয় হচ্ছে তাকে প্রথমত আপনার ফোন করে বলা যে পরবর্তীতে সে যেন এই ধরনের কোনো ঝামেলা না করে। এরপরে যদি মনে হয় যে আপনার কোনো নিরপেক্ষ ব্যক্তি রয়েছে যার কথা সে শুনতে পারে, তাকে দিয়ে বলানো। ৩ নম্বর হচ্ছে যদি এরপরও কাজ না হয়, সেক্ষেত্রে আপনি একটি তাকে আইনগত বা লিগাল নোটিশ পাঠাতে পারেন আইনজীবীর মাধ্যমে। এটি হচ্ছে যে আপনি মামলায় যেতে চান না। অনেক মানুষ আছে যে মামলায় যেতে চায় না, তাহলে করণীয়টা কি? নিজে বলা, তার সাথে কথা বলা ফোনে। ২ নম্বর হচ্ছে তৃতীয় ব্যক্তির মাধ্যমেও কথা বলা, যাদের মাধ্যমে এটি আপোস হয়েছে। ৪ নম্বর হচ্ছে আপনি একজন আইনজীবীর মাধ্যমে একটি লিগাল নোটিশ পাঠাতে পারেন। এরপরেও যদি কাজ না হয়, সেক্ষেত্রে আপনি এই ব্যক্তির বিরুদ্ধে একটি থানায় জিডি করতে পারেন এবং কি এই জিডি এবং আনুষঙ্গিক যত আপনার বিরুদ্ধে যে সে ব্যাড নিউজ ছড়িয়েছে সেগুলোর এই স্ক্রিনশট নিয়ে আপনি মামলাটি করতে পারেন কোর্টে এসে, ট্রাইব্যুনাল মামলাটি করতে পারেন। তো সাধারণত আমার পরামর্শ হচ্ছে যে এই ধরনের যদি জানাশোনা ব্যক্তিদের মধ্যে বা রিলেশন যাদের সাথে ছিল, ব্যবসায়িক হতে পারে বা বন্ধু বা পরিচিত কোনো ব্যক্তি যদি হয়, সেক্ষেত্রে প্রথমে মামলায় না গিয়ে তাকে সে একে অপরের সাথে যে ভুল বোঝাবুঝি হয়েছে, যার কারণে সে যে এই ধরনের খারাপ মন্তব্য লিখছে বা বলছে, এটি আপোস করে নেওয়া। যদি এরপরও না হয় তখন আপনি মামলাটি করতে পারেন এই সাইবার আইন অনুসারে। তো এটি ছিল আমাদের আজকের আলোচনা বিষয় এবং এটি আমার একটি, বলা যেতে পারে কিছুক্ষণ আগে আমার একজন প্রতিবেশী আসছে আমার কাছে এই বিষয় নিয়ে যে এই ধরনের সমস্যা হয়েছে, আমি কি করতে পারি। তো আমি তার যতগুলো দেখলাম ডকুমেন্টস এবং সেখানে একটা তারা আপোস করেছে লিখিতভাবে, এবং এই বিষয়গুলো দেখার পরে আমি বললাম যে আপনি প্রথমত তার সাথে কথা বলতে পারেন, যেহেতু সে আপনার পরিচিত এবং দীর্ঘদিন ধরে আপনাদের সাথে একটা ট্রানজ্যাকশন ছিল। ২ নম্বর হচ্ছে যদি এরপরও না হয়, তারপরেও আমি একটা আপনার পক্ষে হয়ে লিগাল নোটিশ প্রেরণ করতে পারি। এরপরেও যদি না হয় তখন মামলায় যাওয়া উচিত। তো সাধারণত মামলায় যাওয়া মানে একটা জটিলতার সৃষ্টি হওয়া, যেমন সে হ্যারেস হবে, আপনাকেও কিন্তু অনেকটা এখানে আবার ত্যাগ স্বীকার করতে হয়। কোর্টে যাওয়া, নিয়মিত উপস্থিত হওয়া, এটা একটা কঠিন। সাধারণত এই ধরনের যদি পরিচিত ব্যক্তির সাথে এই ধরনের ভুল বোঝাবুঝির কারণে মানে ব্যক্তিগত বিদ্বেষ বাড়ে, সেটি জন্য আপনি এই ধরনের কাজগুলো করতে পারেন। আরেকটি বিষয় হচ্ছে যদি এরপরও না হয়, সেক্ষেত্রে এই
সাইবার অপরাধ বা সাইবার আইনে আপনি পদক্ষেপ নিতে পারেন। অর্থাৎ আপনার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সে কী ধরনের পোস্ট করেছে এবং কী ধরনের মন্তব্য করেছে এটার উপর ভিত্তি করে আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য তার বিরুদ্ধে একটি মামলা করতে পারেন। এই ধরনের মামলাগুলো আসলে ২ ধরনের ব্যক্তির সাথে হয়ে থাকে। একটি হচ্ছে আননোন, আরেকটি হচ্ছে নোন। অনেক সময় দেখা যাবে যে ছেলে বা মেয়ে দুজনই রিলেশনের মধ্যে আছে। কিন্তু কোনো কারণবশত তাদের পড়াশোনা শেষ হয়ে যায় এবং দুজনের মধ্যে একজনের ভালো একটা জব হয়ে যায়, যার কারণে তার ভালো একটা জায়গায় বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ধরনের কারণেও যে তার সাথে রিলেশনে ছিল, সে তখন এই তাকে মানসিকভাবে হ্যারাস করার জন্য সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট করে থাকে। তো এক্ষেত্রেও কিন্তু এই সাইবার অপরাধে এই মামলাগুলো হয় বা সাইবার আইনে মামলাগুলো করা হয়। আরেকটি বিষয় রয়েছে যে অনেক সময় আননোন ব্যক্তি আপনার মোবাইল হ্যাক করে অথবা বিভিন্নভাবে আপনাকে ব্ল্যাকমেইল করে এবং বিভিন্ন ধরনের মেসেজ সেটা তার কাছে চলে যায় এবং সে এগুলো দিয়ে আপনাকে জিম্মি করার চেষ্টা করে। অর্থাৎ বলা যেতে পারে যে আপনার মোবাইলকে হ্যাক করে আপনার যত ফাইল বা ডাটা আছে সেটা তার নিয়ন্ত্রণে নিয়ে আপনাকে ব্ল্যাকমেইল করা বা আপনার কাছ থেকে টাকা নেওয়া। এক্ষেত্রে আমি একটা মামলা নিয়ে আলোচনা করতে চাই। আমার আসামির যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে একজন আমাদের বাংলাদেশের একজন বলা যেতে পারে সিনেমায় বলা যেতে পারে উনি অভিনয় করেন, বলা যেতে পারে অ্যাক্ট্রেস। তো উনি মামলাটি করেছিলেন এবং এই ২ জন আসামি তার মধ্যে আমি একজন আসামিপক্ষে। ঘটনাটি ঘটেছিল যে আমার আসামির বিরুদ্ধে এলিগেশনটি হচ্ছে সে এই যে অভিনেত্রী রয়েছে তার কাছ থেকে মোবাইলে টাকা নেয়। কিন্তু আসলে সে তার কাছ থেকে মোবাইলে টাকা নেয়নি। যে ব্যক্তি তার আইডিটি হ্যাক করে এবং তাকে ব্ল্যাকমেইল করে তার কাছ থেকে টাকা নিত, সে তার নিরাপত্তার স্বার্থে সে ওই যে অভিনেত্রী রয়েছে তাকে বলে যে আপনি একটা নাম্বার দিচ্ছি, সেই নাম্বারে আপনি টাকা পাঠাবেন, অন্যথায় আপনার ব্যক্তিগত ডাটা যে রয়েছে সেটা আমি পাবলিক করে দেব। তো এর জন্য ওই অভিনেত্রী করেছে কি যে সে একটি নাম্বারে টাকা পাঠায় এবং এই নাম্বারটি হচ্ছে আমার ক্লায়েন্টের নাম্বার। ঘটনাটি ঘটেছে যে মেইন যে আসামি সে যে অভিনেত্রীকে যে ব্ল্যাকমেইল করত, সে এবার টাকা পাঠানোর জন্য যে নাম্বারটি দিবে বিকাশ নাম্বারটি, সেটি তার না দিয়ে তার বন্ধুর নাম্বারটি দিয়েছে এবং তার বন্ধুকে বলেছে যে তোমার বিকাশ নাম্বারটা আমাকে দাও, আমার একটি জায়গা থেকে টাকা আসবে, এইখানে কিছু টাকা আসবে, সেখান থেকে তুমি কয়েক হাজার টাকা রেখে বাকি টাকাটা আমাকে তুলে দিয়ে দিবা বা আমাকে অন্য নাম্বারে ট্রান্সফার করে দেওয়া। তো এই যে তার বন্ধু বিশ্বাস করে তার যে বিকাশ নাম্বারটি তার এক বন্ধুকে দিল এবং তার এই বন্ধু আবার ব্ল্যাকমেইল যে অভিনেত্রীকে করেছে তাকে নাম্বারটি দেয় এবং সে ওখান থেকে টাকা পাঠায় এবং পরবর্তীতে ওই অভিনেত্রী একটি পুলিশ রিপোর্ট করেন এবং সেখানে এই মামলাটি করার কারণে তাকে পুলিশ ধরে নিয়ে যায়। তো এই ধরনের ঘটনার কারণে এই আসামি এই মামলার সাথে জড়িত এবং পরবর্তীতে এই তার বিরুদ্ধে স্পেসিফিক এলিগেশন না থাকার কারণে এই মামলা থেকে আমার যে আসামি খালাস পায়। কিন্তু ঘটনাটি হচ্ছে যে সচেতন করার জন্য যে এই ধরনের যদি কোনো ব্যক্তি আপনার অ্যাকাউন্ট নাম্বার অথবা বিকাশ নাম্বার অথবা আপনার ব্যাংকে বিভিন্ন লেনদেন রয়েছে এই ধরনের কোনো সংক্রান্ত যদি নাম্বার চায় যে আমার বাইরে থেকে টাকা পাঠাবে কেউ অথবা আমার বন্ধু কেউ টাকা পাঠাবে ৫০,০০০ বা ১,০০,০০০ বা ২,০০,০০০ টাকা, আপনার নাম্বারটা দেন, আমার প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে অবশ্যই আপনি হিসেব নিকেশ করে এবং সেই ব্যক্তির সাথে আপনার কতটা বিশ্বস্ততা রয়েছে এটি আপনি অবশ্যই বিবেচনা করবেন। কারণ যদি আপনার আপনজন কেউ না হয় সেক্ষেত্রে এই ধরনের অ্যাকাউন্ট নাম্বার দিলে আপনার বিরুদ্ধে মামলা হতে পারে। কারণ সে যে এই টাকাটি নিচ্ছে, এই টাকাটি সে কীভাবে নিচ্ছে এটা আপনি জানেন না। যেহেতু আপনি জানেন না সেক্ষেত্রে এই ধরনের সাইবার অপরাধের মধ্যেও পড়তে পারে
যার কারণে আপনি শুধু অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছেন এবং এই অ্যাকাউন্ট নাম্বার যেহেতু আপনার এনআইডি দিয়ে খোলা, তো সেই ক্ষেত্রে আপনি মামলায় মামলায় পড়ার সম্ভাবনা রয়েছে, আপনার মামলায় পড়ার। তো এই ধরনের মামলা থেকে বাঁচার জন্য অবশ্যই সচেতন থাকবেন এবং এই কোনো ব্যক্তিকে আপনার বিকাশ নাম্বার অথবা রকেট বা যেকোনো অ্যাকাউন্ট নাম্বার ব্যাংকের সেটা আপনি দিবেন না। আমার সাথে রয়েছে এখন কাজল কুমার কাজল। ধন্যবাদ কাজলকে। ও আমার সবসময় পাশে থাকে এবং সাপোর্ট করে। ও এবার আইনজীবী হয়েছে, সে আরও ভালো কিছু করুক। আমাদের মূল যে বিষয় ছিল সেটি হচ্ছে সাইবার আইন বা ল, যাকে আমরা সাইবার অপরাধ বলে থাকি। এই সাইবার অপরাধের মধ্যে কি কি পড়ে এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। এই ধরনের অপরাধগুলো বর্তমানে অনেক বাড়তে শুরু করেছে এবং বাড়ছে, এবং যে কোনো মুহূর্তে বা যে কোনো সময় আপনিও এই ধরনের অপরাধে পড়ে যেতে পারেন। কেন পড়ে যেতে পারেন? ধরুন যে আপনার মোবাইল হ্যাক হয়েছে, আপনার সকল ডাটা সে নিয়ে ফেলেছে এবং যেহেতু আপনি নিয়ন্ত্রণে আছেন, যেহেতু আপনার সকল কিছু তার নিয়ন্ত্রণে, সেক্ষেত্রে আপনাকে ব্ল্যাকমেইল করতে পারে এবং কি আপনার বিভিন্ন তথ্য বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় যদি ছড়িয়ে দেয়, সেক্ষেত্রে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। অথবা আপনার যে ডাটা অথবা আপনার মোবাইল নাম্বার সেটি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ছড়ায় দিতে পারে। যার কারণেও যদি কোনো অপরাধ হয়ে যায়, সেক্ষেত্রেও আপনি জড়িয়ে পড়তে পারেন। একদিকে আপনি শিকার হচ্ছেন, ব্ল্যাকমেইল করে আপনাকে শিকার করতে পারে, হয়রানি করতে পারে। ২ নম্বর হচ্ছে আপনার ডাটা অথবা আপনার মোবাইল নাম্বার অথবা আপনার বিকাশ নাম্বার সে অন্য জায়গায় ব্যবহার করলে, সেক্ষেত্রেও কিন্তু আপনি এই ধরনের মামলায় জড়িয়ে পড়তে পারেন। তো এই ধরনের মামলা থেকে বাঁচার জন্য অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে এবং আপনার যে সোশ্যাল মিডিয়ায় যে ধরনের আইডিগুলো রয়েছে, ফেসবুক থেকে শুরু করে ইউটিউব, এগুলো অবশ্যই আপনি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে মানে সেটিং করে রাখবেন। আর ২ নম্বর হচ্ছে যে আপনি হিসাব নিকাশ করে এই সোশ্যাল মিডিয়ার প্রতি আপনি সচেতন থাকবেন এবং কোনো ব্যক্তি যদি আপনাকে বলে যে আপনার বিকাশ নাম্বার, রকেট নাম্বার অথবা ব্যাংক অ্যাকাউন্ট যে তার বিদেশ থেকে অথবা অন্য কোনো ব্যক্তি তাকে কিছু মোটা অঙ্কের টাকা পাঠাবে, তাতে আপনাকে ২-১ হাজার টাকা দিবে। তো এই ধরনের প্রলোভন যদি কেউ দেয়, আপনি কখনোই এই ধরনের প্রলোভন নিবেন না। আর যদি এই ধরনের প্রলোভনে আপনি পড়ে যান, তাহলে সেক্ষেত্রেও আপনি সাইবার অপরাধের মধ্যে পড়ে যেতে পারেন। তো এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। আশা করি আমার এই লেকচারটি আপনাদের উপকারে আসছে এবং যারা আমাকে দেখছেন বা শুনছেন, পাশে থাকছেন, বিভিন্ন কমেন্টস করছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। সাথে আরেকজন মোহাম্মদ তরিকুল ইসলাম, আমার খুব কাছের একজন ভাই তরিকুল ইসলাম, এবং সে খুব ভালো একজন মানুষ এবং আমাকে খুব সমীহ করে, আমাকে খুব ভালোবাসে। তো দীর্ঘদিন তার সাথে একটা সম্পর্ক, যেহেতু আমি এই যে এলাকায় আছি সে এলাকায় তার বাড়ি। তো তাকে ধন্যবাদ, সে আমাকে দেখছে বা শুনছে। তো এইভাবে পাশে থাকার জন্য অবশ্যই আপনারা যারা আমাকে এভাবে সাপোর্ট করছেন, তাদের প্রতি অবশ্যই আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং এভাবে আমাকে সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসা বা সহায়তা নিয়ে আমি সামনের দিকে যাব। সাথে আরেকজন রয়েছে তিলক চন্দ্র। ধন্যবাদ তিলক চন্দ্রকে। নমস্কার দাদা। নমস্কার। আমি যারা আমাকে কমেন্টস করছেন, আসলে লাইভে অনেকে এই মুহূর্তে মানে সম্মান করাটা কঠিন হয়ে যায়। তো আমি যখন লাইভ থেকে বের হয়ে যাব, আপনাদের যে কমেন্টস করেছেন সেটার আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর লাইভে থাকা অবস্থায় আমি তো দিতে পারতেছি না। লাইভে আবার যেহেতু অনেকে যুক্ত আছে, তাহলে আপনাদের কমেন্টস লাইভ
আমি অবশ্যই আপনাদের কমেন্টসের যে করেছেন সেটার উত্তর আমি দিব এবং আপনাদের সম্মান আমি করব কমেন্টসের উত্তর দিয়ে। আজকে আলোচনার বিষয় ছিল সাইবার অপরাধ বা সাইবার ক্রাইম কি? তো এই ধরনের অপরাধ থেকে বা এই ধরনের বিপদ থেকে বাঁচতে গেলে বা এই ধরনের ঝামেলা থেকে বাঁচতে গেলে অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে এবং আপনার যে মোবাইল রয়েছে সেটি অবশ্যই আপনার আপনি নিজে ব্যবহার করবেন। কখনোই আপনি এটি কাউকে ব্যবহার করতে দিবেন না। অনেক সময় অনেকে unknown ব্যক্তি আমাদের বলে যে, "আপনার মোবাইলে আমি একটু ব্যবহার করতে চাই বা আমি আরেকজনকে কল দিতে চাই।" তো এই ধরনের বিষয়গুলো থেকে আপনি সচেতন থাকবেন। কারণ আপনি যে ব্যক্তিকে চেনেন না তাকে মোবাইল যদি দেন এবং সে যদি আপনার মোবাইল দিয়ে কথা বলতে চায়, তাহলে সেক্ষেত্রে আপনি যে ব্যক্তির সাথে সে কথা বলছে তাকে সে ব্ল্যাকমেইলও করতে পারে। এবং কি যার কারণে আপনার মোবাইল থেকে যখন তাকে থ্রেট দেওয়া হবে, এই জন্যও কিন্তু আপনি ঝামেলায় পড়তে পারেন বা এই ধরনের মামলায় পড়তে পারেন। তো এই বিষয়গুলো অবশ্যই আপনারা মনে রাখবেন যাতে আপনি নিজেকে নিরাপদে রাখতে পারেন। কারণ বর্তমান যে অবস্থা তা থেকে আমরা কেউ নিরাপদ নিরাপদ থাকাটা অনেক কঠিন হয়ে যায়। তো আমি এইজন্য সবার প্রতি অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যারা আমাকে অনেকক্ষণ ধরে শুনছেন বা দেখছেন এবং আপনাদের এই ধরনের ভালোবাসা যে পাচ্ছি এটা আমার খুব ভালো লাগছে এবং আমার জন্য বড় পাওয়া। এই আপনাদের সাহায্য সহযোগিতা এবং আমার ভগবানের কৃপায় অবশ্যই এটিকে আরও সামনের দিকে আমি নিজেকে সামনের দিকে নিয়ে যাব এবং যারা ক্ষতিগ্রস্ত বা অধিকার থেকে বঞ্চিত বা যারা বিভিন্ন মানুষের বলা যেতে পারে অনেকে আপনাকে বিভিন্নভাবে হয়রানি করার জন্য বিভিন্ন মামলা দিচ্ছে। সেক্ষেত্রে এই ধরনের মানুষ যদি আমাকে কল করে, তাহলে আমি চেষ্টা করি তাকে প্রতিকার দেওয়ার। কারণ মিথ্যা মামলা দিয়ে আপনাকে হয়রানি করতে পারে, কিন্তু বেশিদিন হয়তো সে আপনাকে ঠেকিয়ে রাখতে পারবে না বা আপনাকে বিপদে রাখতে পারবে না। তো এইজন্য আপনাকে সচেতন থাকতে হবে এবং দেশের যত প্রচলিত আইন রয়েছে, যেমন ক্রিমিনাল হতে পারে, সিভিল হতে পারে, এগুলো সম্পর্কে আপনাকে অবশ্যই প্রাথমিক ধারণা রাখতে হবে। যেমন আমি লেকচারগুলো দিচ্ছি, অনেকে সচেতন করার জন্য আমি সাধ্যমতো চেষ্টা করছি। আপনারা যদি আমার এই আইডিটাকে ফলো করেন এবং আমার যে পেজগুলো রয়েছে সেটাকে ফলো করেন এবং আমার একটি চ্যানেল রয়েছে সরল একাডেমি, সেটাও আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। তাহলে এই ধরনের আইনি তথ্য আপনারা যখন দেখবেন বা শুনবেন, অনেক আইন জানবেন এবং নিজেকে এবং নিজের পরিবারকে নিরাপদে রাখতে পারবেন। নিজেকে সচেতন করার জন্য আমার এই অ্যা আমার এই লেকচারটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা উপকৃত হন এই লেকচার দ্বারা, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং যারা আপনার আপনজন বা প্রতিবেশী তাদেরকে সচেতন করার জন্য আমার এই যে লেকচারটি রয়েছে সেটিকে শেয়ার করবে বা তাদেরকে লিঙ্কটি আপনারা শেয়ার করতে পারেন বা দিতে পারেন। তো এই ছিল আজকের আলোচনার বিষয়। আপনাদের সকলের ভালোবাসা নিয়ে এখানেই শেষ করছি। আজকে প্রায় 11:30টার কাছাকাছি 11:25 বাজে, 25 এর মধ্যে 11:30টার কাছাকাছি। তো অনেক রাত ধরে বা রাতে আপনারা যারা আমাকে সময় দিচ্ছেন বা দেখছেন, তো আপনাদের প্রতি শুভকামনা। এভাবেই আপনারা আমাকে সাপোর্ট করেন এবং আপনারাও ভালো থাকেন। নিজেদের প্রতি খেয়াল রাখেন এবং পরিবারের প্রতি খেয়াল রাখেন। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। শুভরাত্রি। নমস্কার। রিপ্লাই দিয়ে দিন। নমস্কার। কাজল কুমার কাজল।
বিপুল ভাই, ধন্যবাদ। তিলকচন্দ্র, তিলকচন্দ্র, তো ভালো থাকবেন। আপনাদের অনেকেই কমেন্টস করে জানিয়েছেন এবং যারা আহ, সময় দিলেন, পাশে থাকলেন, ভালো থাকবেন। আবার পরবর্তীতে আসবো, দেখা হবে। নমস্কার।